ভারতের ওপর বড়সড় হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আব্দুল মজিদ হাকিম ইলাহি যে কথা বলেছেন যে ভারতের উত্থান ঠেকানোই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম কারণ এই যুদ্ধ শুরু করার, সেটা কিন্তু তিনি হাওয়ায় হাওয়ায় বলেননি। ভেঙে দাও আমাদের পারমাণবিক কেন্দ্র, কিচ্ছু যায় আসে না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ভেঙে দেব। ইরানের সর্বোচ্চ নেতা আব্দুল মজিদ হাকিম ইলাহি তিনি একথাও বলেছেন যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা, আমরা নয়। এবার আমেরিকারই দায়িত্ব এই যুদ্ধ থামানো। জাহাজ দাঁড়িয়ে থাকার একটা নমুনা এরা দিয়েছে, আর এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, এটা হচ্ছে হরমুজ প্রণালী। বুঝতে পারছেন, মাত্র 24 ঘন্টার ফারাক। আর তাতে আর আজকে তো আপনি ঢুকে গেছেন মার্চ মাসে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো কত জাহাজ না জানি এইখানে ফেসে রয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারছে না। এই মুহূর্তে কিন্তু ভারতের সামনে একটা বড় বিপর্যয় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি আব্দুল মজিদ হাকিম ইলাহি তার কথার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে? আজকের এই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের এই রণক্ষেত্রের এপিসোডে। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি তিনি এএনআইকে এক সাক্ষাৎকারে বলেছেন যে ইরানে হামলা চালানো মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য নয়। ইরানই মার্কিন যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্পের একমাত্র টার্গেট নয়, বরং তার চেয়ে বেশি অনেক বড় টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের উত্থান ঠেকানো। তিনি কি হাওয়ায় হাওয়ায় কথা বলেছেন, মন গড়া কথা বলেছেন, নাকি এই কথার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে? তিনি আরও বলেছেন আগামী দিনে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের অন্যতম শক্তিধর দেশগুলো হয়ে উঠবে ইন্ডিয়া, চীন এবং রাশিয়া। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এটা মোটেই চান না। আপনারা ইতিমধ্যেই আপনারা জানেন যে ব্রিক্স আতঙ্ক গ্রাস করেছে ডোনাল্ড ট্রাম্পকে। ডলারের দর কমে যাওয়ার আতঙ্ক গ্রাস করেছে ডোনাল্ড ট্রাম্পকে। এর পাশাপাশি অভিবাসী সংঘাতের যে বিক্ষোভ, সে তো চলছেই। আর গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এপস্টিন ফাইল। আর এই সব অসুখের একটাই ওষুধ হিসেবে বেছে নিয়েছেন ইরানের ওপর হামলা। আর এর ফলে ভারতের ওপর বড়সড় হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তাহলে কি আব্দুল মজিদ হাকিম ইলাহি তার কথার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে? আজকের এই প্রশ্নের উত্তরই খুঁজব আজকের এই রণক্ষেত্রের এপিসোডে। তাই আজ আমাদের হেডলাইনের নাম মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব যথেষ্ট পড়তে চলেছে ভারতে। ইতিমধ্যেই পড়ছে। আপনারা বলবেন, আরে যুদ্ধ তো মধ্যপ্রাচ্যে হচ্ছে, সেখানে যে মিডল ইস্ট কান্ট্রিগুলো রয়েছে সেখানে বোম পড়ছে, ইসরায়েলে বোম পড়ছে, ইরানে বোম পড়ছে, তাতে ভারতের কি যায় আসে ভারতের? যারা এই প্রশ্ন করছেন তাদের জন্যই আজকের এই এপিসোড। শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। দেখুন, প্রথমেই আপনাদের বলে রাখি, যুদ্ধ মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু সরাসরি প্রভাব ভারতে পড়েছে, সরাসরি ক্ষতি ভারতের হয়েছে, সেটা আমি প্রথম স্লাইডে রেখেছি। কিরকম ক্ষতি হয়েছে দ্য হিন্দু করেছে, দেখুন হেডলাইনটা বলছে, শিপিং অথরিটি সেজ 3 ইন্ডিয়ান seafarers killed in West Asia, issues advisory for maritime operators। 3 জন ইন্ডিয়ান নাবিক তারা ইতিমধ্যেই নিহত হয়েছেন। এটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতন খবর নয়, বরং যথেষ্ট ভাবনার বিষয়। কিভাবে হয়েছে বলছে, দেখুন, বলছে at least 3 Indian seafarers on board foreign flagged vessels were killed and 1 was injured in the West Asian region, the Directorate General of Shipping said on Tuesday, মানে 3রা মার্চ, as it issued an advisory for maritime operators to assess voyages, specific risks and escalated military actions involving the US, Israel and Iran that threatened disruptions of major trade routes। আমাদের ভারতীয় কোনো ভেসেলে তারা ছিলেন না, তারা ফরেন ফ্ল্যাগড ভেসেলে ছিলেন, কর্মরত ছিলেন। অনেক ভারতীয়ই আছে
ফরেন ফ্ল্যাগ ভেসেলে তারা কর্মরত। এরকম থাকা অবস্থায় সেই ভেসেলে হঠাৎই হামলা হয়, হতে পারে মিসাইল পড়ে, হতে পারে বোমা পড়ে, আর সেই হামলায় 3 জনের প্রাণ চলে যায়। দেখুন, একদিকে যেমন তেহরানের এমবাসি অফ ইন্ডিয়া তারা একটা সার্কুলেশন জারি করেছে, অন্যদিকে আবুধাবি তাদেরও এমবাসি অফ ইন্ডিয়া একটা সার্কুলেশন জারি করেছে। বিভিন্ন দেশে ভারতীয় এমবাসি যেগুলো রয়েছে, দূতাবাস যেগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু এই ধরনের সার্কুলেশন জারি করা হচ্ছে এবং তারা সতর্ক করছেন ভারতীয়দের, বলছেন যে অযাচিতভাবে ভ্রমণ করতে এখন আসবেন না, কিংবা যে যেখানে আছেন এখন সে সেখানেই থাকুন, নির্দিষ্ট সময় মতো আপনাদের নিরাপদ স্থানে আশ্রয় করে দেব। যেমন এখানে লিখছে দেখুন তেহরানের এমবাসি অফ ইন্ডিয়া যে ডিউ টু দ্য heightened রিস্ক পারসেপশন ইন তেহরান সিটি দ্য এমবাসি অফ ইন্ডিয়া হ্যাজ রিকোলেটেড most Indian students who were in Tehran to safer location outside the Tehran. The embassy has made arrangement for their transportation, food and accommodations. মানে সেখানে তেহরান সিটিতে যারা ভারতীয় স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইতিমধ্যেই একটা নিরাপদ স্থানে রাখা হয়েছে, এমনটাই দাবি করছে এমবাসি অফ ইন্ডিয়া অফ তেহরান। এবং যা দরকার দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তাদেরকে পৌঁছে দিচ্ছে। 2 নম্বরে লিখেছে অনলি এ স্মল নাম্বার অফ স্টুডেন্ট হু ডিক্লাইন দ্য এমবাসিস অফার রিমেইন ইন তেহরান। যারা খুব কম সংখ্যক এরকম স্টুডেন্ট রয়েছে যারা যে দূতাবাসের কথা মানেনি এবং দূতাবাসের কথায় তারা রাজি হননি, কিন্তু তারা এখন তেহরানে রয়েছেন, তাদেরকে নিরাপদ স্থানে সরানো যায়নি। ফর আদার ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনালস হু স্টিল রিমেইন ইন ইরান দ্য অ্যাডভাইজারি ইস্যুড আর্লিয়ার রিমেইনস আনচেঞ্জড। এখানে রয়েছে কিভাবে স্টে, এক্সারসাইজ করবে, অ্যাভয়েড কীভাবে করবে, রিমেন কীভাবে করবে, মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, যদি কেউ থেকে থাকে তারা হেল্প পাবে। এই নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। এখানেও যেমন দেখুন আবুধাবি এমবাসি অফ ইন্ডিয়া তারাও একই কথা বলছে যে অযাচিতভাবে এখানে আসবেন না, এখন ভ্রমণের দরকার নেই। তারাও যদি এখানে কেউ ফেসে থাকে আবুধাবিতে এখনও পর্যন্ত, তারা কিভাবে ভারতে ফিরবে সেই কারণে এখানেও 2টো নাম্বার দেওয়া হয়েছে, সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এবং টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, 2টো নাম্বার। এবং এদেরও তেহরানেরও এমবাসি অফ ইন্ডিয়া 2টো নাম্বার দেওয়া হয়েছে। এই 4টে নাম্বারে আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন, ক্লিক করুন, দেখতে পেয়ে যাবেন। এটা তো দেখালাম সরাসরি এফেক্ট পড়েছে, একদম প্রত্যক্ষ। এবার দেখুন পরোক্ষভাবে কিভাবে এফেক্ট পড়তে চলেছে ভারতের ওপর। রেডিফ করেছে স্ট্রেট অফ হরমুজ শাট, 37 ইন্ডিয়ান ফ্ল্যাগ শিপ স্টাক। বুঝতে পারছেন? দেখুন হরমুজ স্ট্রেট এই মুহূর্তে বন্ধ, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই মুহূর্তে ইরান কি করেছে, এই জায়গা থেকে কোনো শিপ কিন্তু মুভমেন্ট করতে দিচ্ছে না। আর তাই 37টি ইন্ডিয়ান ফ্ল্যাগ জাহাজ যারা ইন্ডিয়ায় আসবে জ্বালানি নিয়ে, কারো কোনো জাহাজে গ্যাস রয়েছে, কোনো জাহাজে পেট্রোলিয়াম রয়েছে, সেই সমস্ত জিনিস নিয়ে তারা ভারতে আসবে, কিন্তু তারা আসতে পারছে না কেন? তার কারণ তাদেরকে আটকে দেওয়া হয়েছে স্ট্রেট অফ হরমুজে। কি বলছে? অ্যামিডস্ট escalating tensions and military actions in West Asia, 37 Indian ships and over 1,000 seafarers are stranded in the Persian Gulf due to the closure of the Strait of Hormuz. প্রায় 1000 জন নাবিক তারাও কিন্তু এই 37টি জাহাজে এই মুহূর্তে ফেসে রয়েছেন। আর এই যে যত জ্বালানি রয়েছে এর মূল্য কত হতে পারে বুঝতে পারছেন? এই মূল্যর জাহাজ এই সময় দাঁড়িয়ে, এই যে দেখুন এখানে একটা ছবি দেখানো হয়েছে, এটা হরমুজ প্রণালীর ছবি। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি, একবার খালি গ্রাফটা দেখুন। 27শে ফেব্রুয়ারি জাহাজ দাঁড়িয়ে থাকার একটা নমুনা এরা দিয়েছে, আর এটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, এটা হচ্ছে হরমুজ প্রণালী। বুঝতে পারছেন? মাত্র 24 ঘন্টার ফারাক। আর তাতে আর আজকে তো আপনি ঢুকে গেছেন মার্চ মাসে, এই মুহূর্তে দাঁড়িয়ে আরও কত জাহাজ না জানি এইখানে ফেসে রয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারছে না এই মুহূর্তে। দেখুন কি বলছে, হরমুজ প্রণালী বন্ধ এবং ভারতের জ্বালানি লাইফলাইন কাট। প্রতিদিন প্রায় 2.5 থেকে 2.7 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে ভারতে আসে, প্রতিদিন আসে। তারপর ভারতের 60% এর বেশি জ্বালানি আসে এই অঞ্চল থেকে। মানে বুঝতে পারছেন, যত জ্বালানি এই অঞ্চল থেকে পাস হয় তার মধ্যে 60% জ্বালানি হচ্ছে ভারতের জন্য আসে, ফর ইন্ডিয়ান। উৎস দেশগুলি কোথা থেকে আসে? সৌদি আরব থেকে আসে,
কুয়েত থেকে আসে, কাতার থেকে আসে, ইউএই থেকে আসে এবং ইরাক থেকে আসে। এখন বলতে পারেন এই সমস্ত দেশ, এই সব কটি দেশেই কিন্তু যুদ্ধের আগুন জ্বলছে। ধরুন লাহোরে বোমা পড়লো, তাই বলে কি করাচি পোর্ট থেকে বাণিজ্য বন্ধ হয়ে যাবে? তা তো নয়, বাণিজ্য চলছে, কিন্তু দেখুন আটকে পড়েছে, তারা আসতে পারছে না। তার কারণ কি? হরমুজ বন্ধ, তেলবাহী জাহাজ এখন আটকে রয়েছে, সরবরাহ শৃঙ্খল ভেঙেই পড়েছে, স্পট মার্কেটের দাম লাফিয়ে উঠছে। ইতিমধ্যেই ভারতীয় পতাকাবাহী একাধিক জাহাজ ওই অঞ্চলে আটকে রয়েছে, অর্থাৎ সংকট আর সম্ভাবনা এক নয়, এটি বাস্তব। ভারতের কিছুদিনের কৌশলগত তেল ইতিমধ্যে মজুদ আছে ঠিকই, কিন্তু পর্যাপ্ত গ্যাস মজুদ নেই। দীর্ঘমেয়াদী সরবরাহ বন্ধ হলে জ্বালানি ঘাটতি প্রকট হবে, আর কি হবে? লাফিয়ে লাফিয়ে দাম বাড়বে। তেলের দাম বাড়লে সব কিছুর দাম বাড়বে। ডিজেলের দাম যদি বাড়ে তাহলে সব কিছুর দাম বাড়বে। কিভাবে বাড়বে দেখুন, এবার পরের স্টেপটা দেখাচ্ছি। তেলের দাম বাড়লে অর্থনীতির চেন রিয়াকশান দেবে। কি রিয়াকশান দেবে? তেলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, আর খাদ্যদ্রব্যের দাম বাড়বে। আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক পাঞ্জাব থেকে গম ট্রাকে করে মুম্বাই এলো, ডিজেলের দাম যদি 15 টাকা বাড়ে, গমের দামও বাড়বে, কারণ ওই ডিজেল খরচ করেই তো গম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হচ্ছে, তাই না? দেখুন এর প্রভাব পড়বে, ডালের দাম বাড়বে অবশ্যই, কারণ ডাল ভারতের সমস্ত জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয় এবং সেখান থেকেই গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হয়। চালের দাম বাড়বে, দুধের দাম বাড়বে, সবজির দাম বাড়বে এবং দৈনন্দিন পণ্য, সাবান, শ্যাম্পু, ব্রাশ, সব কিছুর দাম বাড়তে চলেছে আগামী দিনে, এই যুদ্ধ যদি আরও কয়েকদিন স্থায়ী হয়। এবার কি বলছে? যুদ্ধ মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধি মুম্বাই, দিল্লি, কলকাতায় আপনি আপনার বাড়িতে বসে তার টের পাবেন। আর সেই দিন বেশি দিন নেই, বেশি দূরে নেই। ট্রাম্প তো বলেছেন 5 সপ্তাহ চলবে এখন এইটা, কিন্তু ইতিমধ্যেই দেখুন ইউরোপের বিভিন্ন দেশ তারা কিন্তু ইতিমধ্যেই ট্রাম্পের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই আপনারা খবরের কাগজে পড়েছেন, স্পেনের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ট্রাম্পের বাণিজ্য হুমকি সত্ত্বেও তার পাশে দাঁড়াননি, বরং তিনি এই যুদ্ধ বন্ধের পক্ষে সওয়াল করেছেন। দেখুন তাহলে কি হবে যদি দাম বাড়ে? তখন কি করা যাবে? তার তো একটা বিকল্প উৎস আমাদের জানতে হবে। বিকল্প উৎস আছে ঠিকই, কিন্তু তাৎক্ষণিক সমাধান নয়, সেটাও বলে দিচ্ছি আপনাদের। কেমন? যেমন দেখুন রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারি, আচ্ছা পশ্চিম আফ্রিকা থেকে কিনতে পারি, ভেনেজুয়েলা থেকে কিনতে পারি, ইতিমধ্যে সেই কথাবার্তা চলছে। ভেনেজুয়েলার তেলই এবার যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমাদের ভারতে পাঠাবে। কিন্তু বাস্তব সমস্যাগুলো কি? সরবরাহ শৃঙ্খল পুনর্বিন্যাস সময় সাপেক্ষ। হঠাৎ করে হরমুজ প্রণালী, যেখান থেকে ভারতের 60% জ্বালানি আসে, সেটা বন্ধ হয়ে গেলে বিকল্প ব্যবস্থা খুঁজতে, সেটা তৈরি করতে সময় তো লাগবেই। এরপর ভেনেজুয়েলার অবকাঠামো সীমিত, ভেনেজুয়েলার অবস্থা আপনারা জানেন, ইউএসজি পারবে যা করার ভেনেজুয়েলা থেকে তেল পাঠাতে। ইউএসজি যদি এখনো পর্যন্ত কথাবার্তা চলছে, সেটা কবে গিয়ে কি হবে ভগবান জানে। দেখুন তারপর কি বলছে, সব ভারতীয় রিফাইনারি সব ধরনের ক্রুড প্রসেস করতে পারবে না, কৌশলগত মজুদ দ্রুত শেষ হয়ে গেলে ঝুঁকি বাড়বে, এখন যা মজুদ আছে তা দিয়ে ঘর সংসার চালিয়ে নাও বলা হচ্ছে। এরপর মানে এই যুদ্ধ যদি বেশি স্থায়ী হয়ে যায় তাহলে কিন্তু ভারতের জন্য আগামী দিন সংকট আসতে চলেছে। জ্বালানি মুদ্রাস্ফীতির সংকট তো আসবেই, জ্বালানি তেলের রেকর্ড মূল্য বৃদ্ধি হবে। বলছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারে, যেখানে পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে। তারপর এই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতিকে ভয়াবহভাবে উস্কে দিয়েছে। আর্থিক বাজারে অস্থিরতা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যুদ্ধের অনিশ্চয়তার কালো মেঘ ভারতের শেয়ার বাজারে, সেন্সেক্স এবং নিফটি সেখানে আশ্রয় পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাজারে বড় ধরনের ধসও নামতে দেখা যাচ্ছে, যার ফলে কয়েক লক্ষ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে সাধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। বৈদেশিক আয় অনিশ্চয়তা, দেখুন রেমিটেন্সে একটা কিন্তু বাধা সৃষ্টি হবে। তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কিন্তু হামলা করে দিয়েছে ইরান, এবং সেখান থেকে যে রেমিটেন্স পাওয়া যেত সেখানে কিন্তু একটু বাধাগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য থেকে ভারত প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও রেমিটেন্স পায়, কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায়, সেখানে কর্মসংস্থান, নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই আয়ের প্রধান উৎসটি এখন বড় হুমকির মুখে পড়েছে। কতদিন আর থাকবে সেটাও কিন্তু চিন্তার বিষয়। রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে। বাসমতি চাল ভারতের প্রায় অর্ধেক প্রিমিয়াম বাসমতি যায় মধ্যপ্রাচ্যে, এটি $1 বিলিয়ন ব্যবসা এখন যেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে এই মুহূর্তে।
আচ্ছা, ইলেকট্রনিক্স, তামিলনাড়ুতে তৈরি আইফোন দুবাইয়ে বিক্রি হয়। মধ্যপ্রাচ্য ভারতীয় ইলেকট্রনিক্সের বড় বাজার। সংঘাত তীব্র হলে বন্দর ঝুঁকিতে পড়বে, বাণিজ্য রুট স্থবির হবে, অর্ডার কমে যাবে, রপ্তানি আয়ে সরাসরি প্রভাব পড়বে। এছাড়াও কিন্তু মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ভারত থেকে অনেক কিছু রপ্তানি হয়, সেই সমস্ত রপ্তানিও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে তো স্থগিত রয়েইছে, আপনারা জানেন। এবার যুদ্ধ যদি বেশি দিন স্থায়ী হয় তাহলে কিন্তু এর বড়সড় ছাপ ভারতীয় বাজারেও পড়বে। দেখুন কি বলছে, কৌশলগত ও পরিকাঠামো বিপর্যয়। এই মুহূর্তে কিন্তু ভারতের সামনে একটা বড় বিপর্যয় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কীরকম? সেটা হচ্ছে চাবাহার বন্দর। ইরানে ভারতের বিশাল বিনিয়োগে তৈরি এই কৌশলগত বন্দরটি যুদ্ধের কারণে বর্তমানে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। এর ফলে মধ্য এশিয়ায় বাণিজ্যের যে বড় স্বপ্ন ভারত দেখেছিল তা এই মুহূর্তে এক বিশাল ধাক্কা খেয়েছে। এই যে ঠিক এই জায়গাটা ছিল চাবাহার বন্দর, মানে এই জায়গাটাই চাবাহার বন্দরকে ডেভেলপমেন্ট করছিল ইন্ডিয়া। তাহলে কি হবে, এই ইরান হয়ে কিন্তু রাশিয়া আমরা চলে যেতে পারবো, অন্যদিকে কিন্তু আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও চলে যেতে পারবো, মানে খুব সহজ পথে আমরা বাণিজ্য করতে পারবো। এর পাশাপাশি দেখুন আইম্যাক যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আঁকা রয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, যা দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি অপূরণীয় ক্ষতি। এই যে রোড তৈরির কাজ চলছিল, সেই রুট এখন স্থগিত হয়ে গেছে, এবং কতদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য, কারণ কেউ জানে না এই যুদ্ধ কতদিন ধরে চলবে। দেখুন এই যে রুটটা দেখতে পাচ্ছেন, পুরো গ্রিস অবধি এই রুটটা ম্যাপ করা হয়েছে। এখান থেকে আসবে ইসরায়েলে, তারপর সেখান থেকে আসবে হাল আদিতা, এবং সেখান থেকে আসবে সৌদি আরব রিয়াদ, এবং সেখান থেকে আসবে হারাদ, সেখান থেকে ইউএই, আবার ইউএই থেকে সমুদ্র পথে একটা রুট যাবে গুজরাটে আর একটা রুট যাবে মুম্বাইয়ে। এর নাম হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, সংক্ষেপে আইমেক। সেই আইমেক তৈরির কাজ এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে পড়ে রইল। এবার দেখুন সুয়েজ রুট ঝুঁকিতে পড়লে কি হবে। সুয়েজ রুট কোনটি? এই যে দেখতে পাচ্ছেন, এটা তো হরমুজ প্রণালী, ঠিক তার নিচে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নিচে এই যে রোটেশন, এইখান থেকে সুইস ক্যানেল রুট এইটাকে বলা হয়, যেটা ভারত হয়ে সিঙ্গাপুর পর্যন্ত যায়। এই রুটটাও যদি এবার হুমকির মুখে পড়ে তাহলে কি হবে? দেখুন বলছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়লে সুয়েজ ক্যানেল ব্যবহারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তখন জাহাজকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত, মানে কেপ অফ গড হোপ, এই যে রুটটা দেখতে পাচ্ছেন, কেপ অফ গড হোপ রুট এটাকে বলা হয়, এইটাতে ঘুরে যেতে হবে। বুঝতে পারছেন এইখান থেকে এর ডিস্টেন্স কত, আর এইখান থেকে ঘুরে গেলে এর ডিস্টেন্স কত হবে? স্বাভাবিকভাবে বেশি হবে। তাই বলছে কি, এর ফলে কি হবে, 20 থেকে 25 দিন বেশি সময় লাগবে, অতিরিক্ত জ্বালানি খরচ বাড়বে, লজিস্টিক ব্যয় বৃদ্ধি হবে, এবং বিমা প্রিমিয়াম বৃদ্ধি পাবে। অর্থাৎ সমুদ্র পথ দীর্ঘ হলেই প্রতিটি আমদানি রপ্তানির খরচ বাড়বে, তো বাড়বেই, কমার কোনো নাম নেবে না। তাই জিনিসের দামও এই ক্ষেত্রে বাড়বে, আপনাদের বোঝাতে পারছি আশা করি। এবার দেখুন একদম শেষ স্লাইডে আপনাদের বোঝাবো যে ইরানের সম্ভাব্য কৌশল কি, ইরান আসলে কি চাইছে, এবং এর ফলে ভারতের সামনে কঠিন বাস্তব এসে দাঁড়াবে, তখন ভারত কি করবে, এবং এর একটা সারসংক্ষেপ আমি আপনাদের জন্য সাজিয়েছি, সেটাও আপনাদের জানাবো। প্রথমে জানাই যে ইরান আসলে কি চাইছে, সেইটা আমি গত এপিসোডে কিছুটা আপনাদের বলেছিলাম, এবং অনেকটাই আমি হিন্টস দিয়ে বোঝাতে পেরেছিলাম। অনেকেই সেই এপিসোড দেখেছেন, ভালোই সাড়া পেয়েছি, অনেকে কমেন্টও করেছেন, এবং আমার পক্ষেই কমেন্ট করেছেন। প্রায় 99% মানুষ যারা কমেন্ট করেছেন তারা বলেছেন যে হ্যাঁ, আমি যা বলেছি তা যুক্তিযুক্ত, তার মধ্যে সমস্ত তথ্য আপনাদের তুলে বলেছিলাম, এবং তারা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। আমি প্রতিটি কমেন্ট পড়েছি, এবং পড়ে জানতে পেরেছি যে হ্যাঁ, আপনারা এই এপিসোডটি ভালোবেসেছেন এবং অনেকজনের কাছে ছড়িয়ে দিয়েছেন। এবার দেখুন আপনাদের আরও বিস্তারিত জানাচ্ছি এই জায়গাটায় ইরান আসলে কি চাইছে। বলছে মূল কৌশল সামরিকের পাশাপাশি অর্থনৈতিক। ভেঙে দাও আমাদের পারমাণবিক কেন্দ্র, কিচ্ছু যায় আসে না। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ভেঙে দেব। তাদের টার্গেট এখন এটাই, যেই আতঙ্ক গ্রাস করেছে ডোনাল্ড ট্রাম্পকে, যে ডলারের দাম হয়তো কমে যাবে, ব্রিক্স কয়েন আসছে। আচ্ছা, তেলের দাম বাড়ানো, তারা এখন বিশ্বজুড়ে তেলের দাম বাড়াতে চাইছে, আর সেই কারণে সৌদি আরবে যে রিফাইনারি
সেটাকে ধ্বংস করে দিয়েছে, আর হরমুজ প্রণালীটাকে আটকে রেখে দিয়েছে যাতে কোনো তেলবাহী জাহাজ, জ্বালানিবাহী জাহাজ যাতে হরমুজ প্রণালী টপকাতে না পারে। অন্যদিকে কী করবে, বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করবে, চাহিদা বাড়বে, কোনো জিনিস আটকে দিলে তার চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লেই জিনিসের দাম বাড়বে। বিভিন্ন দেশের সরকারকে চাপে ফেলতে হবে। ইতিমধ্যেই আপনারা দেখতে শুরু করেছেন ইউরোপিয়ান দেশগুলো, তারা ইতিমধ্যেই চাপ খেয়ে বসে আছে এবং পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। যদি ভারত, ইউএই, কাতার, সৌদি সর্বত্র এই মুদ্রাস্ফীতি বাড়ে, তখন সংসদে প্রশ্ন উঠবে, জনচাপ বাড়বে এবং সরকারগুলো যুদ্ধবিরতির দাবি তুলবে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র শুধু সীমান্তে নয়, বিশ্ববাজারেও হবে। এটা চাইছে ইরান, যে গোটা বিশ্ব জুড়ে আমরা অস্থিরতা তৈরি করে দেবো, এমন সৃষ্টি করব পরিস্থিতি যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয় যে বিশ্ববাজারে আবার স্থিতিশীলতা ফেরাতে। আর তখন কি করবে, তখন একটা যুদ্ধবিরতির জন্য যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই পরামর্শ দেবে। তিনি বলেছেন, ওই যে বিশেষ প্রতিনিধির কথা আমি বললাম, ইরানের সর্বোচ্চ নেতার আব্দুল মাজিদ হাকিম ইলাহি, তিনি একথাও বলেছেন যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা, আমরা নয়। এবার আমেরিকারই দায়িত্ব এই যুদ্ধ থামানো। আমরা চাইলেই আজকে যুদ্ধবিরতি করতে পারি, কিন্তু কেন করব? যদি যুদ্ধবিরতি করি তাহলে কালকে আবার আমাদের ওপর হামলা হবে না, এর গ্যারেন্টি কে দেবে? একদম সিম্পল প্রশ্ন করেছে, সিম্পল। দেখুন, এই যুদ্ধের প্রভাব ভারতে এবার সরাসরি পড়ছে। আগামী দিনে কি হতে পারে? বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ করতে হবে ভারতকে, ইতিমধ্যেই সেই অপশান খুঁজতে শুরু করতে হবে। কৌশলগতভাবে রিজার্ভ ব্যবস্থাপনা করতে হবে, যা ইতিমধ্যে মজুদ রয়েছে সেটাকে সেইভাবেই বাজারজাত করতে হবে, যাতে খুব বড়সড় চাহিদা যাতে হঠাৎ করে বৃদ্ধি না হয়ে যায় বাজারে। তারপর ভর্তুকি দিয়ে মূল্য স্থিতিশীল রাখতে হবে। যতই দাম বাড়ুক, সরকারের চেষ্টা করতে হবে যাতে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কেনার উপযোগী করতে পারি সেই জিনিস আমি। আচ্ছা, কূটনৈতিক সমঝোতা জোরদার করতে হবে এই মুহূর্তে। আপনারা দেখেছেন ইরানের সঙ্গেও আমাদের কূটনৈতিক সমঝোতা কিন্তু জোরদার, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সফরে তো নরেন্দ্র মোদী কিছুদিন আগেই ঘুরে এলেন। সমস্ত দেশের সঙ্গে কিন্তু ভারত একটা নিউট্রাল সম্পর্ক রেখে চলেছে। কিন্তু বাস্তবতা খুব স্পষ্ট, আংশিক চাপ সামলানো সম্ভব, কিন্তু বৈশ্বিক অস্থিরতা এককভাবে থামানো সম্ভব নয়। যখন গোটা বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি ঘটবে, তখন ভারত এর বাইরে কিন্তু যাবে না, এটাও আপনাদের বুঝতে হবে। এর সারসংক্ষেপ কি? যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, হরমুজ প্রণালী আজকে বন্ধ, জ্বালানি লাইফলাইন বিপর্যস্ত, তেলের দাম বাড়তে চলেছে, দৈনন্দিন পণ্যের দাম বাড়তে চলেছে, রপ্তানি ঝুঁকিতে পড়তে চলেছে, শিপিং রুট বদলালে খরচও বাড়তে চলেছে। তাহলে বুঝতে পারলেন যে আব্দুল মাজিদ হাকিম ইলাহি যে কথা বলেছেন যে ভারতের উত্থান ঠেকানোই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম কারণ এই যুদ্ধ শুরু করার, সেটা কিন্তু তিনি হাওয়ায় হাওয়ায় বলেননি। তার কিন্তু এই কথার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে এবং নির্দিষ্ট যুক্তি রয়েছে, আর সেই যুক্তিগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি মনে হয় আজকের এপিসোড যুক্তিপূর্ণ, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই আরও 5 জনের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত। যেভাবে কমেন্ট করেন, যেভাবে আপনাদের মতামত জানান, সেভাবেই আপনারা কমেন্ট করুন, লাইক করুন ভিডিওটি যাতে আরও অনেকের কাছে ছড়িয়ে যায়, এবং সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।